হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ৮ বছর নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি জঙ্গিবাদের মূল্যায়নে আইনশৃঙ্খলা বাহিনী। আজ থেকে চালু পেনশন স্কিম প্রত্যয়, প্রতিবাদে ধর্মঘটের ডাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। বেনজিরের 4 ফ্ল্যাটের দরজা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, মতিউরের সম্পদের খোঁজে ভূমি অফিসে চিঠি, বিশেষ সুবিধা পাবে না কেউ, বলছে দুদক। বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়, ডিজেল কেরোসিনে লিটারে কমল 1 টাকা, পেট্রোল অকটেনে অপরিবর্তিত, আজ থেকে কার্যকর। ফ্রান্সের নির্বাচনের প্রথম ধাপেই বড় পরাজয়ের মুখে ম্যাক্রো, পার্লামেন্ট দখলের শীর্ষস্থানে মেরিন লে পেনের কট্টরডানপন্থী দল RN। এবং লঙ্কান লিগ খেলতে গেলেন তাসকিন হৃদয় মুস্তাফিজ, 2রা জুলাই বোর্ড সভায় বিশ্বকাপ দলের পারফরমেন্সের মূল্যায়ন জানালো বিসিবি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে, সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। 8 বছর আগে 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বিবেচনা করা হয়। এতে 17 বিদেশি সহ 22 জন নিহত হন। এরপর জঙ্গি নির্মূলে সর্বোচ্চ অবস্থানে যায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী। যদিও 2 বছর আগেও আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শতভাগ না হলেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে জঙ্গিবাদ। মাসুদ আল আবুনির প্রতিবেদন। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজান বেকারিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দেশি বিদেশি নাগরিক সহ নিহত হন 22 জন। হলি আর্টিজান বেকারিতে হামলার পর কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। কেবলমাত্র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির হাতে গ্রেফতার হয় মোট 826 জঙ্গি, আর র্যাব গ্রেফতার করে 1875 জনকে। অনেকটাই নিয়ন্ত্রণে আসে উগ্রবাদী কার্যক্রম। এরই মধ্যে 2022 সালের 20 নভেম্বর দিনে দুপুরে ফিল্মি কায়দায় আদালত প্রাঙ্গণ থেকে 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আবারও ভাবনায় ফেলে দেশের জঙ্গিবাদ নিয়ে। এমনকি গেল ঈদের আগেও নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্ধান মেলে। সব ক্ষেত্রে যে আমরা সফল হই তা না, বাট এটা আমাদের জন্য একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। নিত্য নতুন তারা অ্যাপস ব্যবহার করতেছে এবং সেই অ্যাপসের ফিচার এমন যে কোনো রেকর্ড আমরা পাই না। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য স্বীকার করছে, দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি। সিটিটিসি বলছে, বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গত 1 বছরে 54 জনকে ডিরেডিক্যালাইজ করা হয়েছে। তাদের 2-1টি আস্তানা শনাক্ত করেছে, বাট আমাদের দুর্ভাগ্য আমরা অভিযানের পূর্বেই তারা স্থান পরিবর্তন করেছে। বাট আমরা আশাবাদী তারা ধরা পড়বেই, ইনশাআল্লাহ। দেশেই আছে। অন্যদিকে অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, নিয়ন্ত্রণে থাকলেও জঙ্গিবাদ মুক্ত সমাজ এখনো তৈরি হয়নি। যারা অপরাধ সৃষ্টি করবেন তাদের থেকে যারা অপরাধ প্রতিরোধ করবেন তাদের কম হলেও 1 ধাপ এগিয়ে থাকতে হবে। সেটি প্রযুক্তির দিক থেকে বলুন, আইন প্রয়োগের দিক থেকে বলুন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দিক থেকে বলুন, সেই জায়গা থেকে আসলে আমরা 1 ধাপ এগিয়ে নেই, বরং কয়েক ধাপ পিছিয়ে। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, হলি আর্টিজান হামলায় 7 জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের কপি হাতে পেলে প্রয়োজন হলে আপিল করা হবে। মূল জাজমেন্ট এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু করা নিয়ে সারা দেশে অচলাবস্থার দিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
স্কিমটি প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। অন্যদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং সমজাতীয় সংস্থায় 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন যে পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে তা হলো প্রত্যয়। ফলে এসব সংস্থার নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন পাবেন না, আর তা নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের ওইসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপিপন্থীরাও। দাবি মানতে 1 জুলাই থেকে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটেরও হুমকি দিলেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বলছে সারা দেশে শিক্ষক 15,000-এর বেশি, এর সাথে কর্মকর্তা রয়েছেন 30,000-এর মতো, আর কর্মচারী মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 4 লাখ। সবাই একসাথে ধর্মঘটে গেলে উচ্চশিক্ষা খাতে অচলাবস্থা তৈরি হবে, আর আন্দোলনে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেবেন কর্মবিরতিতে। আর আগামীকাল হচ্ছে আমাদের সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ আমাদের ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ সকল কিছু বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা আর বিরোধিতা চললেও প্রত্যয় স্কিম চালুর বিষয়ে অনড় অবস্থানে পেনশন কর্তৃপক্ষ। অন্যদিকে আন্দোলন দেখে ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়। এই মুহূর্তে তো আমার কাছে তেমন কোনো তথ্য নাই। তো প্রত্যেক স্কিম কালকে থেকে চালু হবে। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান। এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরিকে তাদের জন্য, বিদ্যমানদের জন্য না। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ রাষ্ট্র মালিকানাধীন ও সরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, বিএসটিআই এর মতো প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে প্রত্যয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 19 বছরের চাকরিতে 1000 কোটি টাকার মালিক বনেছেন এনবিআর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। শুধু ঢাকায় নয়, খুলনায়ও একাধিক গাড়ি বাড়ির সন্ধান মিলেছে এই রাজস্ব কর্মকর্তার। এদিকে বেনজির মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে নিতে আদালতেও বিভিন্ন দপ্তরে ছুটছেন দুদকের তদন্ত টিমের সদস্যরা। সংস্থাটির কমিশনার জানালেন, প্রভাবশালীরা দুদকের কাছে বিশেষ কোনো সুবিধা পাবে না। ঢাকায় 6 কোটি টাকার এই আলিশান ফ্ল্যাট সহ এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের 16 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। খুলনায় 2 বিঘা জমির উপর আলিশান 3তলা বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে 1000 কোটি টাকার মালিক বনে যাওয়া এই ফয়সালের। চারিদিকে যখন এই কর্মকর্তার বিত্ত বৈভবের গল্প আলোচনায় খোরাক যোগাচ্ছে, তখন ঢাকা থেকে বগুড়া করাঞ্চলে তাকে বদলি করেছে এনবিআর। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে গুলশানে 4টি ফ্ল্যাট দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছেন আদালত। মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে বেনজিরের বাড়ির তালা খোলার জন্য একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা, সেটা আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে। একই দিনে এনবিআর কর্মকর্তা মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকাসহ বেশ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। আর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। যেখানে যেখানে নোটিশ যা দেওয়া দরকার তার নোটিশ দিচ্ছে, এবং আমি জানছি সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে। এটা চলবে, এবং ওনাকে আমাদের প্রত্যেকটা অনুসন্ধান কর্মকর্তা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। কারোর জন্য বিশেষ কিছু বা কারোর জন্য অবিশেষ কিছু তা দুদক করে না। দুদক সকলের জন্য সব কিছুই করে আইনানুগভাবে। চলমান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান দুদকের কমিশনার। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।
দুর্নীতি রোধে স্বচ্ছলতার স্বার্থে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকেরই আয় ব্যয়ের হিসাব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। সকালে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের। আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্স আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া, এটা আমাদের রাষ্ট্রের জন্য, যে ব্যক্তি কাজ করেন তার জন্য সুবিধা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে ডিজেল ও কেরোসিনের দাম কমল লিটারে 1 টাকা করে। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকেই। গেল রাতে ঘোষিত নতুন দর অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার 106 টাকা 75 পয়সা। অপরদিকে পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 131 টাকা অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে, তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। 3 ঘন্টায় জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল 2024-25 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব। তবে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষা খাতে দুর্নীতি ও বিচার পেতে ধনী গরিবের বৈষম্য নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে অর্থবছর দেশের অর্থনীতির চাকা ঘোরাতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনে রোববার সকাল 11টায় শুরু হয় অধিবেশন। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা একে একে মঞ্জুরি দাবি উত্থাপন করেন। এর বিপরীতে ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। তবে স্পিকার মাত্র 3টি মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনার সুযোগ দেন। আমার 2022 কোটি টাকাই লাগবে। বিচার পেতে বৈষম্য, শিক্ষা খাতে দুর্নীতি এবং বিভিন্ন এনজিওর দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড় তোলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আইন হলো আজকে বড় লোকদের জন্য, আইনকে শাসন করে অর্থবিত্তশালীরা, আর আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের উপর। মাননীয় স্পিকার, টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। জামাত, বিএনপি, উগ্র সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্সগুলো আছে এনজিওর, সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। তবে সব প্রস্তাবই নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পরে বাজেট পাশে অর্থমন্ত্রী উত্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। বাজেট অনুমোদনে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোট গ্রহণ করে সিদ্ধান্ত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় কোনো পরিবর্তন ছাড়াই 3 ঘন্টারও কম সময়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।
আরে বাহ, গরুর দুধের চা, বড় লোকের বড় মন। বড় লোক হইনি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানে। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে রবিবার বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। বুথফেরত জরিপ অনুযায়ী প্রথম ধাপে 20.5% থেকে 23% ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে ম্যাক্রোর অ্যাসেম্বল জোট। এবার নির্বাচনে প্রায় 34% ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট প্রায় 29% ভোট পেয়ে তৃতীয় স্থান পেতে পারে। রবিবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী 7 জুলাই হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ফ্রান্সের যদি ডানপন্থী সরকার গঠিত হয় তবে তা ইউরোপীয় ইউনিয়নে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। নিউজ 24 সকাল 7টার সংবাদের এই 4টা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বসুন্ধরা গল্ফ। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে পারফরমেন্স যাই হোক না কেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ থেমে নেই ক্রিকেটারদের। এর মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে সেখানে পৌঁছেছে তাসকিন মুস্তাফিজ ও তাহমিদ হৃদয়। এদিকে আগামী মাসের শেষে কানাডায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-20 লিগের আসরে খেলতে যাচ্ছেন
সাকিব আল হাসান, রুশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে বোর্ড মিটিং হবে আগামী মঙ্গলবার। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের, তারপরও থেমে নেই তাদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরতে না ফিরতেই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে, আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আসবে। কিছুটা বিরতি দিয়ে কানাডাতে 25 জুলাই থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল টি-20 আসরে খেলতে যাচ্ছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। সে দলে আছেন জনপ্রতিনিধি সাকিব আল হাসান। তাদেরকে পুরো আসরে খেলার অনুমতিও দিয়েছে বিসিবি। ওরা অনেক গ্লোবাল টি-20 খেলবে, তো গ্লোবাল টি-20 এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের 4 জন খেলছে এখানে। তো হৃদয় খেলছে, তাসকিন খেলছে, শরীফুল খেলছে এবং সাকিব খেলছে। তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে, বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা 10 আগস্টের আগেই রিপোর্ট করার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তান সিরিজকে সামনে রেখে 15 জুলাই থেকে ক্যাম্পে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। আর বিশ্বকাপের পারফরমেন্সের বিশ্লেষণ করতে বিসিবির কর্তারা বসবেন আগামী মঙ্গলবার। এগুলো আমরা এখনো আলাপ আলোচনা করি নাই, নিজেদের মধ্যে কোনো আলাপ হয়নি, আমরা এসব করি নাই। বিস্তারিত টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। জানা গেছে বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স নিয়ে নাখোশ বেশিরভাগ বোর্ড পরিচালক। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।